ফিলিস্তিনিদের সম্পর্কে, গাজার হত্যাকাণ্ড সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উনি বলছেন যে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। সম্ভবত এই শব্দটি সৌদি আরবের পক্ষ থেকে আগে স্পষ্ট করে বলা হয়েছে, আমরা শুনিনি। আরেকটি বিষয়, আপনি জানেন মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক পরাশক্তি সৌদি আরব এবং ইরান, তারা খুব কাছাকাছি এসছে এবং এমন কাছাকাছি এসছে যেখানে সৌদি যুবরাজ বলছেন যে ইরানের উপর কোনো হামলা চালালে তারা সেটা মেনে নেবেন না, তারা সেটা সমর্থন করেন না। হঠাৎ করে সৌদি আরবের এই পরিবর্তনটা কেন হলো? অ্যাপারেন্টলি সৌদি আরব এবং ইসরায়েলের সেম অ্যালাইনমেন্ট ছিল আগে। অ্যালাইনমেন্টটা কেন ছিল? এমনকি সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথেও যাচ্ছিল, কূটনৈতিক সম্পর্কের খুব কাছাকাছি চলে গিয়েছিল। মানে আমাদের প্রথমে এই প্রশ্নটা অনেকের মাথায় আসবে যে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে এখানে মুসলিম বললে আরেকটু স্পেসিফিকলি বলা উচিত সুন্নি বিশ্বের, এভাবে বলা ভালো, নেতৃত্ব দিচ্ছে যে সৌদি আরব সে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করছে। তাদের একটা কমন ইন্টারেস্ট ছিল, কারণ মিডল ইস্টে পরাশক্তি আসলে তিনটা, সৌদি আরব, ইরান এবং ইসরায়েলও একটা বড় পরাশক্তি। সো এটাকে আমরা সরিয়ে রাখি। মুসলিম বিশ্বের নেতৃত্ব কে দেবে সেটা নিয়ে এই দুই দেশের মধ্যে সংঘাত আছে, এবং তার চাইতেও জরুরি কথা শিয়া সুন্নির যে সংঘাত সেটা অনেক আমাদের প্রাইমারি সময় থেকে যেটা চলেছে সেটা বড় একটা সংঘাত এদের মধ্যে কন্টিনিউ করেছে। ফলে ইরানের কমন শত্রু কোট অ্যান্ড কোট, যেহেতু দুটো দেশই তাদের মধ্যে চমৎকার সম্পর্ক ছিল এবং তারা অনেক ক্ষেত্রেই স্ট্র্যাটেজিক্যালি তাদের সম্পর্ক মেনটেইন করেছে। ইরান মধ্যপ্রাচ্যে একটা কৌশল নিয়েছে, সেটা হচ্ছে ইরান কিন্তু খুব কমফোর্টেবলি তার হেজিমনি অ্যাপ্লাই করে, এটা খুবই ব্রিলিয়ান্ট, কিন্তু এটা আবার প্রতিপক্ষের জন্য খুবই অস্বস্তির, সে এটা মেনে নিতে পারে না। সেটা হচ্ছে ইরান তার প্রক্সিদের মাধ্যমে যুদ্ধ করে, যেমন হামাস। এবং খুব স্ট্র্যাটেজি কীরকম ব্যাপার, খুবই ইন্টারেস্টিংলি হামাস সুন্নি, কিন্তু সে শিয়া ইরানের সাথে অ্যালাইন, কারণ ও দেখেছে হামাসের সাথে ইসরায়েলের সংঘাত আছে। সো এটা একটা প্রক্সি। আবার তার শিয়া প্রক্সি আছে হেজবুল্লাহ, লেবাননে। বলা হয় পৃথিবীর সবচেয়ে অর্গানাইজড এই ধরনের মিলিশিয়া হচ্ছে হেজবুল্লাহ, যে একটা স্টেটের পলিটিক্যাল পার্টি, আবার সামরিক এবং লেবাননের মিলিটারির চাইতে মোর পাওয়ারফুল। ওটা সরকারের কন্ট্রোলে নেই, ওদের পার্লামেন্টের সিটও আছে। সে এক অদ্ভুত ব্যাপার। ইরানের পাওয়ারের জায়গাগুলো আমরা যদি চিন্তা করি, তারপর তার হুতিরা আছে ইয়েমেনে, তাদেরকে দেশে প্রক্সি নানান রকম কাজ করতে পারে। ফলে বিশেষ করে সে যখন ইসরায়েল যখন কমব্যাট করছে, তার জন্য এটা একটা সংকট তৈরি করে। সেই কারণে সে প্রক্সিদেরকে যেমন অ্যাটাক করে, ইসরায়েল চেষ্টা করছে ইরানকে আসলে মিডল ইস্টে মানে সরাসরি যুদ্ধের মধ্যে ঢোকাতে। ইসরায়েল পেরে উঠবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু ইসরায়েল এটা এক্সপেক্ট করে যদি ইরানকে ফুল ফ্লেজের যুদ্ধে ঢুকিয়ে ফেলা যায়, তাহলে আমেরিকা যতই এটার বিরোধিতা করুক না কেন, আমেরিকা শেষ পর্যন্ত এর মধ্যে ইনভলভড হবে এবং ইরানকে মূলত আমেরিকা অ্যাটাক করবে। কিন্তু ইসরায়েল এই সাহসটা খুব ভালোভাবে করে নাই এতদিন পর্যন্ত, কারণ বাইডেন ছিল। বাইডেন ইসরায়েলকে সাপোর্ট করেছে, অস্ত্র দিয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে একটা ফুল ফ্লেজের যুদ্ধে ইসরায়েল এটা চায় না। বরং ইসরায়েলের এই আচরণ বাইডেনের ক্ষতি করেছে এবারকার নির্বাচনে। বাইডেন তো না, আসলে এখন ডেমোক্র্যাটদেরকে, কারণ প্রচুর মুসলিম মিডল ইস্টে এই পলিসি নিয়ে অনেক সমালোচনা করেছে। এদিকে আবার নেতানিয়াহু তার নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য এটা দরকার ছিল। এখন ট্রাম্প নির্বাচিত হয়েছেন। আমরা ট্রাম্প পররাষ্ট্র নীতিতে কয়েকটা জায়গায় কিন্তু রাগঢাক নেই এবং মারাত্মক অ্যাগ্রেসিভ। বলা হয় যে গতবার যদি ট্রাম্প ক্ষমতায় কন্টিনিউ করতে পারতেন, ইরানের সাথে ফুল ফ্লেজের যুদ্ধ বেঁধে যেতে পারতাম। একটা উদাহরণ দিই, ইরানের সাথে ওবামা সরকার একটা পারমাণবিক শক্তি চুক্তি করেছিল যে ইরান নিউক্লিয়ার ওয়েপন বানাবে না এবং তার প্রতিটা স্থাপনায় তাদের এই দেশগুলোর ভিজিলেন্স থাকবে, তারা যাবে দেখবে, তারা যদি ওয়েপন না বানায় তাহলে তার অনেকগুলো স্যাংশন তারা ধাপে ধাপে সরাবে। ট্রাম্প এসে কিন্তু তাকে এই চুক্তি থেকে প্রত্যাহার করেছে আমেরিকাকে। সো আমেরিকা যখন নাই, এই চুক্তি থেকে ইরানও বেরিয়ে গেল এবং ইরান পরবর্তীতে এই সময়ের মধ্যে ট্রাম্পের 4 বছরে তার ইউরেনিয়াম সমৃদ্ধ করে অনেক কাছাকাছি চলে গেছে নিউক্লিয়ার ওয়েপন তৈরির কাছে। ফলে এখন আবার ট্রাম্প আসছেন, তার মানে মোহাম্মদ বিন সালমান, আমি একটু ব্যক্তিগত কথা বলি, তিনি যখন প্রথম সব কিছু দখল করে ক্রাউন প্রিন্স বা ডিফেক্টো সুলতান হয়ে গেলেন, সম্রাট হয়ে গেলেন, আমার মনে হয়েছিল যে এই বয়সে একটা মানুষ পাওয়ার নিয়ে এভাবে ভাবছেন টাবছেন, কিন্তু আমি যত দিন যাচ্ছে আমি তার ওভারঅল পলিসি, আমি যদি জিও পলিটিক্যাল ইস্যুতে দেখি, মানে এথিক্স না, আমরা অনেকে একটা ভুল করি, আমরা মনে করি যে এথিক্যালি আমরা এটা করি, মানে মোহাম্মদ বিন সালমান হঠাৎ করে প্যালেস্টিনিয়ানদের প্রতি
তার আগ্রহ তৈরি হয়ে গেছে, ব্যাপারগুলো আসলে এইরকম না। প্যালেস্টিনিয়ানদেরকে তো এই যে জেনোসাইড হচ্ছে, এটা মোহাম্মদ বিন সালমান মুসলিম বিশ্বের প্রতিনিধি হয়ে বলার বহু আগে জাতিসংঘ বলেছে না, আইসিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা হয়েছে না, তার এখানে এনকোয়ারি হচ্ছে না, হচ্ছে তো। জাতিসংঘ বহু আগে শুরুতেই বলেছে এটা একটা ক্লিয়ার জেনোসাইড, কিন্তু উনি তো বলেন নাই, এখন বলছেন। তার মানেটা হচ্ছে এই, ট্রাম্প ক্ষমতায় আসার পর, যদিও মোহাম্মদ বিন সালমানের সাথেও তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, এটা একটু যোগ করে রাখা ভালো। সালমান যখন জামাল খাশোগজিকে তার কনসুলেটে হত্যা করেছিলেন, কোন একটা আমেরিকান প্রেসিডেন্ট এটা নিয়ে কোনো প্রতিবাদ জানায়, এবং ট্রাম্প পরে বলেছেন যে সেই সময় তাকে বৈশ্বিক চাপ থেকে আমি বাঁচিয়েছি। ট্রাম্প তো তার মনের কথা খোলাখুলি বলে ফেলেন। কিন্তু ট্রাম্প আসার ফলে ইসরায়েল ইরানের কনফ্লিক্ট খুব সিরিয়াসলি লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন মিডল ইস্টে যদি একটা ফুল ফ্লেজেড যুদ্ধ লেগে যায়, সেই যুদ্ধে আসলে ইরান চাইবে, আমেরিকাও যদি অ্যাটাক করে ফেলে, সে চাইবে আসলে সব জায়গায় এটা ছড়িয়ে দিতে, এবং সৌদি আরব কোনোভাবেই এর বাইরে থাকবে না। সুতরাং এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সামনের এই পরিস্থিতিটা আঁচ করে একজন জেনুইন রাষ্ট্রনায়কের মতো তার দেশ বা মিডল ইস্ট একটা ফুল প্লেজে যদি ইভেন লেগে যায়, নানা দিকে তার সংকট তৈরি হয়ে যাবে। সুতরাং উনি মনে করছেন তার এই শক্ত অবস্থান একটা পাল্টা চাপ তৈরি করবে, সেই কারণে তিনি সম্ভবত এই কথা বলছেন। তাহলে ইসরায়েলের চাল এখানে খাটলো না, এই তো খাটলো না বলা কঠিন, কারণ হচ্ছে ইসরায়েল যদি সত্যিকার অর্থে ট্রাম্প আসার পর তার সাহস মনে হয় যে এবার সত্যি সত্যি আমেরিকা সরাসরি জড়িয়ে পড়বে আফটার সাম মান্থস, এখনও তো 2.5 মাস বাকি, জানুয়ারির 20 তারিখে ট্রাম্প ক্ষমতা নেবেন, তারপর আরও কয়েক মাস, ইনফ্যাক্ট আমরা আগামী বছরের মাঝামাঝিতে গিয়ে বুঝতে পারবো। কারণ ইসরায়েল যদি বুঝতে পারে যে একটা যুদ্ধ যদি সে ফুল ফ্লেজেড লেগে যায়, খেয়াল করবো আমরা এর মধ্যে ইসরায়েল ইরানকে এখনো পুরোপুরি যুদ্ধে নিয়ে আসতে চায়নি, সে কতগুলো সিম্বলিক অ্যাটাক করেছে, ইরানও সিম্বলিক অ্যাটাক করে, ইরান যুদ্ধ চায় না, ইরানের যুদ্ধে লাগলে ইরানের ভয়ঙ্কর ক্ষতি আছে। ইসরায়েলও কিন্তু তাকে ফুল ফ্লেজেড যুদ্ধে নিয়ে আসতে চায়নি, চাইলে পারতো, সে অল আউট অ্যাটাক করতে পারতো, কারণ সে নিশ্চিত নয় যুদ্ধ যদি লেগে যায় বাইডেন সরাসরি যুদ্ধে ইনভলভ হবে কিনা। কিন্তু ইসরায়েল যদি ট্রাম্প ফিল না, এটা হলো আগের কথা, আছে সামনে যদি ইসরায়েল 6 মাস মানে আগামী বছরের মাঝামাঝি যদি মনে করে যে ট্রাম্প যুদ্ধে সরাসরি জড়াতে পারে, জড়িয়ে যাবে, এই ধরনের গ্যারান্টি যদি তিনি ফিল করেন, এই সম্ভাবনা কিন্তু বেশি, সেটা যদি হয় তাহলে ইসরায়েল ডিফিটেড না, ইসরায়েল তখন অল আউট অ্যাটাক করবে, ইরানও অল আউট অ্যাটাক করতে হবে। ডক্টর জাহেদ, ওইখানকার যারা খোঁজ খবর রাখেন আন্তর্জাতিক পর্যায়ে, এদের কোনো বিশ্লেষক একটা কথা বলেছেন, সেটি হলো যে এই যে যুদ্ধ চলছে সেটা ইসরায়েলের ভেতরে কী ধরনের ইম্প্যাক্ট হয়েছে সাধারণ মানুষের ভিতর, সেটা কিন্তু মিডিয়াতে কম আসছে, সেখানে কিন্তু তাদের জনজীবন খুব স্বস্তিদায়ক নয়। আরেকটি বিষয় হলো, সেটি হলো গোটা মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ লেগে যায়, সেখানে ইসরায়েলের তখন টিকে থাকা না থাকা একটা প্রশ্ন চলে আসবে, আর ওয়াশিংটনও ক্ষতিগ্রস্ত হবে, তার ওখানে অনেক স্বার্থ জড়িত, কাজেই এই জায়গাটা যাওয়া একটু কঠিন মনে হয়, খুবই কঠিন। কিন্তু যুদ্ধ সম্পর্কে একটা কথা বলা হয়, মানে যুদ্ধ প্রত্যেকটা মানুষই বা অনেক ক্ষেত্রে এড়াতে চায়, মানে একটা ওয়াইড স্প্রেড যুদ্ধ, রিজিওনাল ওয়ার, মানে মিডল ইস্টে যুদ্ধ লাগলে এটা একটা রিজিওনাল ওয়ার হয়ে যাবে পুরোপুরি। সো রিজিওনাল ওয়ার আসলে কেউ চায় না, কিন্তু রিজিওনাল ওয়ার লেগে যায়। যেমন ধরুন বিশ্বযুদ্ধগুলো কি কেউ পরিকল্পনা করেছে যে আমরা একটা বিশ্বযুদ্ধ করব? নো, একটা দুটো ঘটনা প্রাথমিকভাবে ঘটে, ছোট ঘটনা ঘটে। হিটলারও কি ব্রিটেন এবং ফ্রান্সের সাথে যুদ্ধ করতে চেয়েছে? চায় নাই, সে মনে করেছে আমি চেকোস্লোভাকিয়া সুডেটেনল্যান্ড দখল করলাম, কিছু হয় নাই, আমি পোল্যান্ড দখল করবো, সেও ভাবে নাই যে ওরা যুদ্ধ ঘোষণা করে বসবে, বাট ইট হ্যাপেন। হিটলারও যুদ্ধের প্রস্তুতি রেখেছে, কিন্তু সেও যুদ্ধ চায় না, সে চেয়েছে তার মতো করে এগুলো দখল টখল করে ফেলবো। ঠিক একইভাবে ইম্প্যাক্ট অনেক বড়, কিন্তু যুদ্ধ আসলে লেগে যায়। কারণ একটা জিনিস ইম্পর্টেন্ট, দিনের শেষে আমরা মানুষ তো। বেনিয়ামিন নেতানিয়াহু যদি প্রাইম মিনিস্টার না থাকেন, উনি জেলে যাবেন, তো ওনার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, উনি শুধুমাত্র এই ইম্পিউনিটিটা পাচ্ছেন কারণ উনি প্রাইম মিনিস্টার। সো ওনার ক্ষমতায় টিকে থাকার জন্য এই যুদ্ধ আসলে প্রয়োজন হয়ে পড়েছে, এটাই নিয়ম। একটা ব্যক্তি পৃথিবীকে এভাবে বা ইতিহাসকে পাল্টে দেয়, সুতরাং উনি এই সম্ভাবনা বা এই অ্যাডভেঞ্চারিজম তার তৈরি হতে পারে, এবং তার পরে কী হবে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু আপনার তো আগে একটা ক্যালকুলেশন থাকে যে না, আমি মনে হয় ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো, আমেরিকা যখন ইউক্রেনকে হেল্প করতে চাইছিল, তার তো একটা ক্যালকুলেশন ছিল এই হবে, সেই ক্যালকুলেশন কি মিলেছে? মিলে নাই। আবার রাশিয়ারও তো ক্যালকুলেশন ছিল, সে তো প্রথম পুরো ইউক্রেনের মধ্যে ঢুকে সে পুরো ইউক্রেন কিয়েভ টিয়েভ দখল করে ফেলে তার সরকার বসাবে, হয় নাই তো। সো যুদ্ধের আগের ক্যালকুলেশন একরকম থাকে, পরে ভিন্ন, কিন্তু আগে তো আমরা ওই ক্যালকুলেশনটা করছি। ধরুন ইসরায়েল মনে করছে আমি কিন্তু টিকে থাকতে পারবো, হয়তো তার অস্তিত্ব বিপন্ন হবে, কিন্তু সে তো বিশ্বাস করছে। সো এই বিশ্বাস থেকে দেখা যাবে ডিজাস্টার হতে পারে।